আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো ছিলে? অনলাইন ক্লাসের পক্ষ থেকে নিকুশি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ উমর ফারুক, বাংলা। তোমাদের আজ বাংলা গদ্য অংশ থেকে দশম শ্রেণীর বাংলা গদ্য অংশ থেকে আজকে পাঠ শুরু হবে। আমরা এই গদ্য অংশের ভ্রমণ কাহিনীমূলক গল্প প্রবাস বন্ধু আলোচনা করব। প্রবাস বন্ধু, এতে দুটি শব্দ, প্রবাস আর বন্ধু। প্রবাস বন্ধু, প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী। প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মুজতবা আলী। আমরা হাস্যরস, কৌতুক কাহিনী সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং বোধগম্য এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কবি সৈয়দ মুজতবা আলী। এনার লেখায় হাস্যরসের পরিচয় বেশি ফুটে উঠেছে। আজকের এই গল্পাংশটি হল কবির ভ্রমণ কাহিনী বা বিদেশ প্রবাস জীবনের অভিজ্ঞতা সম্পন্ন একটি গল্প। এখানে প্রবাস হলো বিদেশ, অন্য দেশ। বন্ধু হলো বন্ধু, ভালোবাসা বা প্রিয়জন। প্রিয়জন হলো উপকারে কাজে সহায়তা করা ব্যক্তি, হলো প্রিয়জন বন্ধু। কবির এই প্রিয়জন আর কেউ নয়। কবির এই প্রিয়জন হলো তার প্রবাস জীবনে বা বিদেশ মানে বাইরের জীবনে, বাইরের দেশের জীবনে একজন চাকর বা সহকারী। কবি মুজতবা আলী 1904 সালের 13 সেপ্টেম্বর আসামের জন্মগ্রহণ করেন। তার পিতা সিকান্দার আলী এবং তেনার পৈতৃক আদিবাস ছিল হলো বাংলাদেশের সিলেট জেলার মৌলভীবাজার বর্তমান জেলা, 64 জেলার একটি জেলা মৌলভীবাজার। কবি তার শিক্ষা জীবন সিলেটের গভর্নমেন্ট হাই স্কুলে সম্পন্ন করেন এবং তিনি তার কর্মজীবনে অধ্যাপনাও করেছেন। আজিজুল হক কলেজে অধ্যাপনা করেছেন এবং তার লেখা যে সমস্ত গল্প এবং রচনাবলী প্রকাশ পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দেশে বিদেশে, শবনম, তারপরে ময়ূরকণ্ঠী ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা
এই প্রবাস বন্ধু গল্পটি এর কিছু অংশ এখন পড়ব। তোমরা সবাই বই খুলে এই অংশ থেকে একটু দেখো আমরা কি বুঝতে পারি কবি কি বলতে চেয়েছেন। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিড়ে ফেড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা? কাজও তো কার এমন বুকের পাটা? রোজু তো মাগবার কথা নয়, পরনে সেলোয়ার কুর্তা আর ওয়াস্কিট। কবিতার প্রবাস জীবনের বন্ধু সৈয়দ মুস্তফা আলী, তার প্রবাস জীবনের বন্ধু আব্দুর রহমান বা তার ভৃত্য বা তার চাকর বা তার সহকারীর বর্ণনা দিয়েছেন এই অংশে। সহকারীর বর্ণনা দিয়েছেন এই অংশে আমরা দেখছি কবিতার ভৃত্যটির পরিচয় দিয়েছেন রং ফর্সা, ফর্সা রঙালা বিশাল দেহী মানুষটি। তার গাল যেন রজু হলো গাল রাঙানো প্রসাধনী বিশেষ। প্রসাধনী বিশেষ হলো গাল রাঙানোর প্রসাধনী বিশেষ রজু। তা আমরা দেখতে পাচ্ছি কবি বলতে চাচ্ছেন তার ভৃত্যের গাল এমনিতেই যেন প্রসাধনী দিয়ে রাঙানোর মতো, বা কেউ হাতের আঁচড় দিয়ে তার গালটা কি রাঙিয়ে দিয়েছে। কার এমন সাধ্য? কবি তৎক্ষণাৎ বলছে কার এমন সাধ্য। কবির ভৃত্যটির চেহারা এবং দৈহিক আঙ্গিকভাবে যেমন বলবান এবং শক্তিশালী, তেমনি উঁচু লম্বা ইত্যাদি। তিনি এই গল্পাংশের আর একটি অংশে উল্লেখ করেছেন যে তার বিশাল দেহ হাদ্দখানা ডিঙি নৌকার মতো সাইজ। ডিঙি নৌকা হলো, আমরা যারা একটু নদী নালা এবং খাল বিল ইত্যাদি এলাকায় যাদের আমাদের বাড়ি, আমরা সবাই ডিঙি চিনি। ডিঙি হলো পারাপারের একটি মাধ্যম বা নৌকা আমরা সবাই চিনি। ডিঙি হলো ছোট্ট সাইজের, ছোট বলতে হলো একটা টিন, এই কর্কের টিনের মতো সাইজ, এরকম বর্ণনা দিয়েছেন। এবং হাতের আঙ্গুলগুলি যেন মর্তমান কলার মতো। মর্তমান কলা হলো বার্মার বিখ্যাত কলা, এবং এই কলা নাকি খুব পুষ্ট এবং খুব একেবারে লম্বা হয়। এই মর্তমান কলার মতো তার হাতের আঙ্গুলগুলো। তো আমরা এই অংশ দেখলাম। তোমরা বইয়ের পাঠাংশ থেকে একটু পড়ে দেখে নাও। আমি কয়েকটা শব্দের অর্থ জানতে চাইব, তোমরা একটু বই দেখো, আমি বোর্ডে শব্দগুলো লিখি। শব্দার্থ রুজু, তারপর ওড়ুয়া, তনু, তারপর বকু, তন্দা। প্রিয় শিক্ষার্থীগণ, আমি বোর্ডে 5টি শব্দ লিখেছি। তোমরা তোমাদের খাতায় এই শব্দগুলো উঠাও এবং যতদূর সম্ভব তোমরা এর অর্থ লেখার চেষ্টা করো। আমি আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই এই শব্দগুলো লেখো।
এই কিছুক্ষণ আগেই মনে হয় প্রথম যে শব্দটি আছে, আমি এই শব্দটির অর্থের কিছুটা ব্যাখ্যা দিয়েছি। প্রথম শব্দটির অর্থ কি হবে বলতো? রজু। রজুর অর্থ হল প্রশাসনী বিশেষ, গাল রাঙানোর প্রশাসনী, প্রসাধনী, গাল রাঙানো, গাল রাঙানোর প্রসাধনী, গাল রাঙানোর প্রসাধনী। পরের শব্দটি আছে ওরভুয়া। ওরভুয়া হলো, এটা বিদেশি শব্দ, ফরাসি শব্দ। ওরভুয়া হলো বিদেশি শব্দ, ফরাসি ভাষার শব্দ। এটা কি মানে অর্থ হবে এটা? হ্যাঁ, ওরভুয়া শব্দের অর্থ হলো আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা। ওরভুয়া শব্দের অর্থ হলো আবার দেখা হবে। তৃতীয় শব্দটি হলো তনু। তদন্তের নয় হস্য তনু। তনু শব্দের অর্থ, তনু শব্দের অর্থ কি হবে? হ্যাঁ, তনু শব্দের অর্থ হলো দেহ। দেহ মানে ক্ষীণকায়, কৃষ্ণকায়, মানে দুর্বল দেহ। তনু হলো দুর্বল দেহ, তনু হলো ক্ষীণ দেহ, ক্ষীণ দেহ। তনু হলো ক্ষীণ বা কৃষ্ণকায় দেহ। তারপরের কথাটা আছে বপু। বপু মানেও কি? হ্যাঁ, বপু মানে হলো দেহ। বপু মানে বিরাট কায় বা মোটা তাজা দেহ, মানে বিরাট কায় বা বড় দেহ। তনু হলো, বপু হলো বড় দেহ, বড় দেহ। শেষ শব্দটি লেখা আছে তন্দ্রা। তন্দ্রাভাব, তন্দ্রাচ্ছন্ন ইত্যাদি কথা আমরা অনেক সময় বলে থাকি। তন্দ্রা হলো কি? হ্যাঁ, তন্দ্রা হলো ঘুম ঘুম ভাব। তন্দ্রা হলো ঘুম ঘুম ভাব, ঘুম তন্দ্রা হলো ঘুম ভাব। তাহলে আমরা সবাই শব্দগুলোর সাথে পরিচিত হতে পেরেছি। তোমরা আরো শব্দ, মানে জটিল যেগুলো জটিল শব্দ, যেগুলো একটু কঠিন শব্দ, এই শব্দগুলো তোমরা মানে জানার চেষ্টা করবে। আমরা প্রবাস বন্ধু কবিতার, প্রবাস বন্ধু গল্পে যে মানে চাকর বা তার বন্ধু বা চাকরের যে বর্ণনা পেলাম, এখানে কবি বিদেশ বিভুয়ে সেই সুদূর কাবুল, আফগানিস্তানের কাবুলে ওনার চাকরির স্থল হয়েছিল, চাকরির জায়গা হয়েছিল। সেই জায়গায় এরকম একটা চাকর বা একটা বন্ধু বা একটা সহযোগীর প্রয়োজন ছিল। তিনার কলেজের সহযোগী বা অধ্যক্ষ এই চাকরটাকে ঠিক করে দিয়েছিলেন। চাকরটি যেমনি বিরাটকায় দেহের অধিকারী, তেমনি স্বাস্থ্য লম্বা, উঁচু, মোটা ইত্যাদি। কবি এক সময় বলেই ফেলেছিলেন, তার মানে অধ্যক্ষ সাহেব যখন বর্ণনা বললেন যে মোট থেকে খুনখারি পর্যন্ত করতে পারবে, মোট বওয়া থেকে, মোট মানে বিশাল বা ওজনের কিছু বয়ে আপনাকে এনে আপনার সহযোগিতা করবে, সেই সাথে সাথে প্রয়োজন মধ্যে খুনখারাপিও করতে পারবে। আল্লাহ না করুক আমরা এই ধরনের পাশে মানে খুনখারাপি বা ইত্যাদির কথা উনি হয়তো হাস্য করেই বলেছিলেন। কবি সেখানে বলেছিল, কবি কি বলেছিল? হ্যাঁ,
কবি বলেছিল যে কুইনিন কুইনিন হলো এক ধরনের ওষুধ, কুইনিন খেলে জ্বর সারে, কিন্তু কুইনিন সারবে কে? তাহলে কবির হাস্যরসের কিছুটা প্রকাশ পায় এখানে। কুইনিন খেলে, কুইনিন হলো খুব তিতো, অধিক তিতো বা তিক্ত স্বাদের এক ধরনের ওষুধ ছিল আগে, যা খেলে জ্বর সারত। তিতো ওষুধ খেলে জ্বর সারে, কিন্তু ওই তিতোটা সারার ওষুধ আর কর পাবো বা কোথায় পাওয়া যাবে? কবি এইভাবে হাস্যরসের মাধ্যমে বলল যে কুইনিন খেলে জ্বর সারে, কিন্তু কুইনিন সারবে কি? আমরা কবির হাস্যরসাত্মকের বা রসের পরিচয় পাই এই ধরনের কবিতা, এই ধরনের গল্প থেকে বা এই ধরনের শব্দ থেকে, বাক্য থেকে। কবি আরও বলেছেন, আব্দুর রহমানকে জিজ্ঞাসা করেছে তুমি কি রাধা বাড়া করতে জানো? বিদেশ বিভুঁয়ে তো রান্না বাড়া এবং থাকা খাওয়ারই এই সমস্যাগুলি বেশি হয়। কবি তার বাস্তব জীবনে তার অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন এই প্রবাসবন্ধু কবিতায়। প্রবাসে যে কেমনভাবে জীবনযাপন করতে হবে এবং কি কি সমস্যার সম্মুখীন হন এবং কি কি অভিজ্ঞতা সঞ্চার করেছেন তারই বর্ণনা এই গল্পাংশে দেওয়া আছে। আব্দুর রহমান তার রান্না বাড়ায় কোরমা পোলাও সব কিছুই রাঁধতে পারে, কিন্তু আব্দুর রহমান তো বিশালকায় দেহ, ওর আব্দুর রহমানের জন্য তো বেশ খাবারের প্রয়োজন, কিন্তু লেখক আব্দুর রহমানের সমান খাবার তো লেখকের জন্য, মানে লেখক অত খেতে পারেন না। তাই এক সময় উনি আব্দুর রহমানের খাবারের পরিধি বা পরিমাণ দেখে লেখক সৈয়দ মুস্তফা আলী নিজেই বলে ফেললেন যে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাতর। আমরা অল্প শোকে কাতর হয়ে পড়ি, কিন্তু অধিক শোক সইতে সইতে এমন পর্যায়ে পৌঁছে যায় আর শোকে কিছুই করতে পারে না, দেহ মন ইত্যাদি পাথর হয়ে যায়। কবি এরকম বর্ণনা বা এরকম কথায় আর এই সৈয়দ মুস্তফা আলীর প্রবাসবন্ধু গল্পের বর্ণনা দিয়েছেন। আব্দুর রহমানের খুব প্রভু ভক্তি ছিল, প্রভু ভক্তি বা গুরুজনের প্রতি ভক্তি ছিল। গুরুজনের প্রতি নজর করে তাকাতে হয় না, এই কথাটি আব্দুর রহমানের মাঝে ফুটে উঠেছে। আব্দুর রহমান কখনই আমাদের লেখক সৈয়দ মুস্তফা আলীর দিকে তাকাননি। উনি কার্পেট পরা আছে, সেই কার্পেটের দিকে তাকিয়ে এই কথা বলতেন, কোনোদিন মুখ তুলে কথা বলেননি। প্রবাদ আছে, গুরুদের প্রতি নাকি চোখ তুলে কথা বলতে হয় না। তাই উনি চোখ তুলে কথা বলেন না। লেখকের কাছে একদিন বায়না ধরলেন যে আমার দেশ, আমার জন্মভূমি পানশিরে একদিন বেড়াতে যেতে হবে। কবি বললেন সেটা কোথায়? বলল পানশির হলো আফগানিস্তান বা কাবুলের পূর্ব আফগানিস্তান হলো পানশির। তিনি ছেঁড়া বরফ আকাশে ভাসছে, বরফের সাগর, চারিদিকে যেন বরফের ঢেউ, এরকম করে বর্ণনা দিলেন। কবি শুনে বললেন যে ওখানে নাকি মানুষ বাস করতে পারে, মানুষ কি করতে পারে? আব্দুর রহমান বললেন তবু তো আমার জন্মভূমি, এটাই তো আমার জন্মভূমি। ইনহাস দোয়াতান, আমরা একটা ভৃত্য প্রভুভক্তি, তারপরে জন্মভূমির প্রতি মমত্ববোধ ইত্যাদি এই গল্পাংশে আমরা জানতে পেলাম। আগামী দিনে তোমরা জন্মভূমির প্রতি আব্দুর রহমানের যে ভক্তি তার বর্ণনা লিখে সুন্দর করে, জন্মভূমির প্রতি যে ভক্তি সেই ভক্তির কথা লিখে আনবে। আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি।